তপু বর্মনের মাথা থেকে উড়ে আসা দুই আঘাত আর তাতে কেঁপে উঠল সান মারিনো। জোড়া হেডে জোড়া গোল, আর সেই গোলে ইউরোপের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অনেকদিন পর ফুটবল মাঠ থেকে এলো গর্বের খবর, কারণ এই জয় শুধু একটি ম্যাচের নয়, এটি প্রমাণ করে সুযোগ পেলে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়তে জানে। দর্শক, আলোচনা করতে চাই বাংলাদেশের সেই ঐতিহাসিক ম্যাচ নিয়ে। আলোচনা করব আজকে নারীদের সাফ যে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে বাংলাদেশ লড়বে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জাহিদ হাসান এমিলি, সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দল। আমরা তার সঙ্গে আলোচনাটা শুরু করতে চাই। স্বাগত জানাচ্ছি এমিলি আপনাকে, এবং সেই সঙ্গে শুভ সকাল। নিশ্চয়ই আপনার মনটা খুব ভালো আছে এই ধরনের একটা ম্যাচ দেখার পর। অফকোর্স আমার কাছে মনে হয় যে এই ম্যাচটার যে এক্সাইটমেন্ট ছিল খেলার আগে পর্যন্ত, ম্যাচ শেষ হওয়ার পর আমার কাছে মনে হয় সেই এক্সাইটমেন্ট সারা বাংলাদেশের জন্য এটা অন্যরকম একটা প্রাপ্তি হয়ে গিয়ে দাঁড়িয়েছে, এবং এটা একটা ইটস এ হিস্ট্রি টু বি অনেস্ট, এবং ইটস অ্যামেজিং উইন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই ধরনের জয় বাংলাদেশকে আসলে অন্যান্য উচ্চতায় নিয়ে যায় সবসময়ের জন্য। তো সেইটা তো আসলে যখন ইউরোপের কোনো মাটিতে হয় সেটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখেন, এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন যেভাবে বাংলাদেশ ফুটবল খেলেছে, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ নতুন করে জানান দিচ্ছে যে বাংলাদেশ ইন আপকামিং যে বাংলাদেশের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেখানে বাংলাদেশ কত দুর্দান্ত হতে পারে। বিকজ এই ম্যাচটার আগে যদি আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলেন, সেখানে নতুন কোচ বাংলাদেশ দলে জয়েন হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে দলটা কিরকম করবে আমাদের কিন্তু চ্যালেঞ্জ ছিল কয়েকটা জায়গায়। এক্স্যাক্টলি। তো সেইটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব ভালোভাবে উতরে গিয়েছে, এবং খুব সুন্দর একটা শুরু হয়েছে ইউরোপের মাটিতে। এবং টু বি অনেস্ট সজীব, যে আমার যেটা মনে হয়েছে যে এই খেলাটা যে ইউরোপের মাটিতে হয়েছে সেটা কখনো মনে হয় না আমার মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা ভেন্যুতে ম্যাচটা হচ্ছে, এবং যে এক্সাইটমেন্ট ছিল দর্শকদের সেটা চোখে পড়ার মতো। এবং আফটার দ্য ম্যাচ তপু কিন্তু আসলে একটা কথা বলেছে যে ম্যাচটা মনে হয়েছে ঢাকার কোনো জায়গায় বা বাংলাদেশের কোনো জায়গায় ম্যাচটা আমরা খেলছি। দর্শকদের যে ক্রেজিনেস ছিল, এবং আলটিমেটলি প্লেয়াররা কিন্তু ম্যাচটা তখনই এনজয় করবে যখন দর্শকরা তাকে ওই প্রপার সাপোর্টটা দিবে। আমরা ম্যাচ নিয়ে হয়তো পরে বিশ্লেষণ করবো, বাট সাপোর্টারদের যে সাপোর্টিং জায়গাটা, একদম কেউ ফ্রান্স থেকে উড়ে এসেছেন, কেউ ইংল্যান্ড থেকে উড়ে গিয়েছেন, মানে সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে, ওই ইতালির পাশে যে সান মারিনো, যে যেখান থেকে বেরোচ্ছেন উড়ে এসেছেন শুধুমাত্র 90 মিনিটের খেলা দেখবেন। এটা তো আমাদের জন্য বড় পাওয়া যে আমরা ঢাকায় হলে দেখতাম যে টিকিট নিয়ে কারাকারি, সান মারিনো তো সেটা হচ্ছে। তার মানে আমরা ফুটবলটা কিনা এখন আরো বেশি স্বপ্ন দেখতে পারি। দেখেন, আফটার স্কোরিং এ গোল তপু বর্মনের, তারপরে যে সেলিব্রেশনের জায়গাটা সাপোর্টাররা আসলে যেভাবে সেলিব্রেট করেছে, টু বি অনেস্ট আমার মনে হয়েছে যে সান মারিনো কোনো দর্শককে আমি দেখতে পাইনি মাঠে। পুরোটা মনে হয়েছে 6-7 হাজার দর্শক পুরোটাই বাংলাদেশে। ইভেনচুয়ালি সবাই জার্সি পরে আসছে, বাংলাদেশ দলকে যেভাবে সাপোর্ট করেছে এটা তো আসলে সারা জীবন আমাদের মনে থাকবে। এবং এর আগে আসলে ইউরোপের মাটিতে আসলে এই ধরনের কোনো জয় আমাদের ছিল না, এবং আমরা কিন্তু খেলার শুরুতে ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ কেমন। এবং যদি শুরুটা দেখেন, ম্যাচের যদি শুরুটা দেখেন, সেখানে কিন্তু 10 to 15 মিনিট বাংলাদেশ কিছু যে স্ট্রাগল করছিল, বাট ম্যাচের সময় যত গড়িয়েছে বাংলাদেশ কিন্তু ম্যাচটা কন্ট্রোল করেছে। এবং শুরুটা যখন হয়েছে স্টার্টিং 11 দেখে আমরা হয়তো অনেকে হতাশ বলতে মানে কোচ আসলে দলটাকে নতুনভাবে কিভাবে সাজিয়েছে, বা ওই নতুন যাদেরকে সুযোগ দিচ্ছে তারা কিরকম করে তার ফরমেশন অনুযায়ী প্লেয়ার অ্যাডাপ্ট করতে পারে কিনা। তো সেইটা কিন্তু শুরুটা কিছুটা স্ট্রাগল ছিল, বাট ম্যাচের ডিউরেশন যত বেড়েছে আপনার দেখবেন যে প্লেয়াররা কিন্তু ততটা কানেক্ট হয়েছে গেম প্ল্যানের সাথে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এবং তপু বর্মনের প্রথম যে হেডিং এ মোরসালিনের ক্রস থেকে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, সুপার গোল। কারণ আপনি যখন দুইটা দলই যখন ম্যাচ কন্ট্রোল করবে, আপনি দেখবেন যে গোল হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশ যেভাবে ম্যাচ কন্ট্রোল করেছে, অ্যাট দ্য সেম টাইম আমরা সান মেরিনোকেও দেখছি তারা কিন্তু খুব এগ্রেসিভ ছিল। তারাও কিন্তু বেশ বাংলাদেশকে স্ট্রাগল করিয়েছে। তো সেই জায়গা থেকে তপু বর্মনের ওই সময় রাইট ফ্ল্যাঙ্ক থেকে মোরসালিনের ক্রস এবং তার যে ক্লিনিক্যাল ফিনিশ, এটা কিন্তু আবার ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশ দিকে নিয়ে এসেছে। সো খেলার প্যাটার্নটা কিন্তু আসলে 2-3 ভাবেই হয়েছে। কিছু সময় সান মেরিনো কন্ট্রোল করেছে, কিছু সময় আমরা কন্ট্রোল করেছি। সো যেটা হয় যে সান মেরিনো বাংলা যাওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাচটা খুব ইজি হবে না, এবং সেটা কিন্তু হয় না। আমরাও বলেছিলাম ইজি হবে না, কেউই আসলে বলছিলেন না সেটা কিন্তু হয়ও নাই। আপনি যদি পুরো ম্যাচটা দেখেন, যেটা হয়েছে যে ম্যাচটাকে আমরা সহজ করে ফেলেছি শেষের দিকে গিয়ে। কারণ একটা সময় আমার কাছে মনে হয়েছে যে সান মেরিনো কিছুটা হলেও খেলাটা কন্ট্রোল করতে পারছিল না। ওই মোমেন্টে আপনি যদি দেখেন বাংলাদেশে কিছু রিপ্লেস প্লেয়ার নেমে আমার মনে হয়েছে যে খেলার প্যাটার্নটা চেঞ্জ করেছে। স্পেশালি বিশ্বনাথ যে কাজগুলি করেছে, বিশ্বনাথ তো বেসিক্যালি রাইট ব্যাকের প্লেয়ার, বাট তাকে কিছুটা হলেও কোচ থমাস জুলি যেটা চিন্তা করেছে ফ্রন্ট লাইনে রেখে ওই স্ট্রাইকিং এরিয়াগুলিতে কিছু পেনিট্রেটেড রান করানো এবং অপোনেন্টকে আসলে বিব্রতকর অবস্থায় ফেলানো, যেটা কিন্তু বিশ্বনাথ খুব বারবার করছিল। আপনার যদি মনে থাকে যে বিহাইন্ড দ্য রান বিশ্বনাথ কিন্তু 2-3 বার বল কিন্তু আপনি
দেখবেন যে অপোনেন্ট হাফে কিন্তু পেয়ে গেছিল, সেগুলো গিয়েছিল। ডেঞ্জার হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। সো ওইসব মোমেন্টামগুলি কিন্তু শেষের দিকে তপুর যে গোলটা, এবং তপুর গোলের মেন পিছনে কারিগর কিন্তু হামজা এবং বিশ্বনাথ। সুতরাং আমি বলবো যে বাংলাদেশ যেটা হয়েছে যে ম্যাচ থেকে কখনো বের হয়নি, তারা লাস্ট পর্যন্ত চিন্তা করেছে যে ম্যাচটা আমরা জিততে পারবো, এবং ওই ধারাবাহিকতায় কিন্তু তারা একের পর এক অ্যাটাক করেছে। এবং আপনি যদি সেকেন্ড হাফে স্পেশালি দেখেন, আমরা কিন্তু ক্লিয়ার অনেকগুলি চান্স তৈরি করেছি। আলটিমেটলি যেটা হয় যে আমাদের এই দলটা তো বেসিক্যালি কোনো নাম্বার 9 নেই, কোনো স্ট্রাইকার নেই, যার কারণে আপনি যদি দেখেন রফির একটা ক্লিনিক্যাল ক্রস থেকে কেউ ওখানে বলটা টাচ করতে পারেনি গোলহানে, ফাহিমের একটা সহজ সুযোগ গোল পোস্টে লেগে বল বেরিয়ে গিয়েছে। সো এরকমই কিন্তু সেকেন্ড হাফে, এবং সাদের যদি আপনি দেখেন 1 বাই 1 সাদ উপরে মেরে দিয়েছে সেকেন্ড হাফে, কিন্তু স্পেশালি আমরা অনেকগুলি সুযোগ তৈরি করেছি। হ্যাঁ, সো ডমিনেটিং এর জায়গাটা যদি বলেন, আমি বলবো যে সান মেরিনো যে ইউরোপের হাই স্ট্যান্ডার্ড লাইক পর্তুগাল, আপনি যদি দেখেন তারা ইংল্যান্ড এই ধরনের, তারপর সার্বিয়া, এই দেশগুলির সাথে কিন্তু তারা ফিফা ফ্রেন্ডলিগুলি খেলে। তারা বিশ্বকাপ বাছাই পর্ব তারা তাদের সঙ্গে খেলেছে যারা এবার বিশ্বকাপ খেলটা খেলবে। এক্স্যাক্টলি। সো সেইখানে সেইখানে শক্তিমত্তা নিয়ে কিন্তু কোনো কথা নেই। সেইখানে আমার কখনো মনেই হয়নি যে বাংলাদেশ আসলে কোনো জায়গা থেকে পিছিয়ে ছিল, প্রথমবারের মতো কি ওই মাটিতে খেলছে। বরং বাংলাদেশ ডমিনেটিং ফুটবল খেলছে, এবং যদি বল পজিশন দেখেন, শর্টস অন টার্গেট দেখেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বাংলাদেশ এগিয়ে ছিল। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যাচ। আমি যদি একটু বলি যে জামাল ভুঁইয়াকে আমরা শুরুর একাদশে দেখতে পেয়েছি। জামাল ভুঁইয়ার অনেক আক্ষেপ ছিল যে কোচ হাভিয়ার কাবরেরা যখন ছিলেন তাকে সবসময় আমরা প্রেস কনফারেন্সে দেখতে পেতাম ম্যাচের আগে এবং ম্যাচের পরে অনেক সময় তিনি কথা বলতেন। এই যে তাকে নিয়ে আসা, তাকে ওই হয়তো ওই সম্মানের জায়গাটা দেয়া, ডুলি কি সেই জায়গাটায় নক করতে পারছেন কিনা, মানে তার যে কৌশলটা সেটা নিয়ে কি বলবেন? দেখেন, এখানে সম্মানের থেকে মেইন ব্যাপার হলো যে আপনি কিরকম পারফর্ম করছেন, আপনার দলের সাথে দলকে কি সাপোর্টটা দিতে পারছেন। সম্মান আসলে প্লেয়ারদেরকে খুব বেশি কিন্তু উজ্জীবিত মনে হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। জামালের যে রোলটাতে দিয়েছিল, বেসিক্যালি যদি ফার্স্ট হাফ দেখেন, জামালের কন্ট্রিবিউশন কম থাকলেও যেটা হয় যে জামাল ইজ ভেরি এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, মাঠে থাকলে যেটা হয় যে বাকি প্লেয়ারদের একটা অন্যরকম আসলে একটা উৎসাহ থাকে, সেইখানে জামাল সেই কাজটা বেশ ভালোভাবে এবং সেট পিসে তো তিনি অনেকটাই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে অবশ্যই। আমাদের দলের সেট পিস ভালো নিতেই পারে শুধু জামাল না। তো সেখান থেকে জামালের রোলটা ছিল, দেখবেন যে শুরুতে সে হয়তো 4-3-3 ফরমেশনে সাজিয়েছিল, বাট জামাল যেটা হয়েছে যে জামাল দেখবেন যে অ্যাটাকিং থার্ডে তার পার্টিসিপেন্ট বেশি ছিল, এবং জামালকে যেটা হয়েছে যে মোরসালিনের জায়গাটাতে জামালকে দেখা গেছে, জামাল মোরসালিনকে দেখা গিয়েছে যে আপনার সেন্ট্রালি এসে হামজা এবং সোহেল রানার সাথে পার্টিসিপেট করা। এটা আমার কাছে মনে হয় যে কোচের একটা অন্যরকম গেম প্ল্যানের বড় অংশ ছিল, যেটা জামাল বেশ ভালোভাবেই করেছে। সো হোপফুলি যেটা হয় যে দলটা তো আসলে কোচ খুব স্বল্প সময়ের জন্য পেয়েছে। হ্যাঁ, সো যত আসলে আপনি তাকে সময় দিবেন, সে কিন্তু দলটাকে আসলে প্রোগ্রেস করার সময় পাবে। এবং আমি মনে করি যে তার যে ফরমেশন আছে, তার যে প্লেয়ার চেনার যে সময়টা আছে, সেটা যত সময় বেশি হবে তখন কিন্তু সে অ্যাডজাস্ট করতে পারবে খুব তাড়াতাড়ি। সো আমি মনে করবো ফার্স্ট অ্যাসাইনমেন্ট থমাস জুলি ডুইং ভেরি গুড। স্পেশালি আমার খুব যেটা বেশি ভালো লেগেছে, 10 কত দিবেন তাকে? ম্যাচ জিতলে আপনি 10-10 দিতে হবে। সো ভুল ত্রুটি তো কিছু ছিলই, একটা ম্যাচে তো সবসময় আপনার পজিটিভ থাকবে না, কিছু তো ভুল ত্রুটি থাকবে, যেটা পরে যখন খেলা থাকবে সেখানে আপনার তো রিকভার করার সুযোগ পাবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে থমাস জুলির সব থেকে বড় ব্যাপার হলো যে সে প্লেয়ার সাবস্টিটিউটের যে জায়গাটা যদি দেখেন, হ্যাঁ, স্পেশালি সেকেন্ড হাফে যে ফ্রেশ লেগ নামিয়েছিল, যারা কিনা আমার কাছে মনে হয় যে খেলার মোমেন্টামটা কিছুটা বদলে দিয়েছে। এক্স্যাক্টলি, ইন্টেন্স। সমিত সোমকে পরে নামিয়েছে, খেলার ইন্টেন্স বেড়ে গিয়েছে, ফাহমিদুলকে নামিয়েছে, জায়ানকে নামিয়েছে। আপনি যদি দেখেন জায়ান লেফট ব্যাক থেকে বেশ কয়েকবার ওভারল্যাপ করেছে, যখন কিন্তু আপনি দেখবেন যে সান মেরিনো প্লেয়াররা তাকে কিন্তু কভার করতে পারছিল না। আননেসেসারি শুরুর একাদশটা দেখে অনেকে একটু হতাশ হয়েছিল এবং কোচ ডুলি কিনে অনেক ধরনের কথা বলছিল যে কেন তাকে প্রথমে নামানো হলো না, কিন্তু তিনি আসলে দেখেছেন যে সেকেন্ড হাফ থেকে আমরা একটা মানে কাউন্টার অ্যাটাক করব ওদেরকে। আলটিমেটলি সজীব ভাই, সারা পৃথিবীর যারা হেড কোচ তারা কখনো বেস্ট প্লেয়ারদেরকে বাদ দিয়ে কখনো স্টার্টিং ইলেভেন করবে না। তার চোখে যাকে মনে হবে যে সে ইজ ফিট ফর স্টার্টিং ইলেভেন, তাকে দিয়ে স্টার্ট করাবে। এখানে আসলে তো কোনো ইন্ডিভিজুয়াল কারো প্রতি কোনো স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ভেরি নিউ। আমার কাছে মনে হয় তার যাকে যাকে ভালো মনে হয়েছে সে তাকে দিয়ে স্টার্ট করেছে। এবং আপনি যদি দেখেন রাকিবের জায়গায় সে রফিককে দিয়ে স্টার্ট করেছে, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, বাট রফিক কিছু কিছু সময় খুব ভালো করেছে। হ্যাঁ, সো যেটা হয় যে আমার কাছে মনে হয় যে একজন কোচ যখন দায়িত্ব নিবে তখন আসলে আমাদের সবার উচিত তাকে সাহায্য করা, তাকে প্রপার সাপোর্টটা দেওয়া। হ্যাঁ, আমরা যদি একটু এমিলি ভাই এই জায়গাটায় আসি যে এখন তো বাংলাদেশের একটা সিভি ভারী হলো যে বাংলাদেশ ইউরোপের মাটিতে খেলতে গিয়েছে, প্রচুর দর্শক এবং বাংলাদেশ জিতে এসেছে। ভবিষ্যতে তো আমরা স্বপ্ন দেখতে পারি আরো কোনো ভালো দল, আরো ভালো র্যাঙ্কিং এর দল, যদিও তারা হচ্ছে র্যাঙ্কিং এর সবার নিচে ছিল 211, বাংলাদেশ 181, কিন্তু এই র্যাঙ্কিংটা তো সেই তফাৎ করে না। সো ভবিষ্যতে আপনি কি স্বপ্ন দেখেন ইউরোপের কোন দলের বিপক্ষে বাংলাদেশ নেক্সট খেলতে পারে? দেখেন, প্রথমে আসি যদি সান মেরিনোর র্যাঙ্কিং নিয়ে একটু কথা বলি। র্যাঙ্কিং তো আসলে ডিপেন্ডস অন অপোনেন্ট। আপনি অপোনেন্টের সাথে কিরকম রেজাল্ট করলেন তার উপরে কিন্তু আপনার র্যাঙ্কিং ডিপেন্ডস করবে। সো
সান মেরিনো কাদের সাথে খেলে, হ্যাঁ পর্তুগালের সাথে খেলে, ইউক্রেনের সাথে খেলে, ইংল্যান্ডের সাথে খেলে, সার্বিয়ার সাথে খেলে, তো এদের সাথে তো তারা কখনো জিততে পারে না এবং তারা অনেক গোলে হারে, যার কারণে কিন্তু তারা 211-তে পড়ে আছে। ইভেনচুয়ালি তারা ওখান থেকে সামনের দিকে যাওয়ারও কোনো সুযোগ খুব কম, কারণ তারা ইউরোপে কোয়ালিফাই করে। আর সেকেন্ড থিং বলো, আপনি যেটা বললেন যে আমরা ইন ফিউচার ইউরোপে খেলার সুযোগ পাবো, ডেফিনেটলি এই ধরনের ম্যাচ যখন জিতবেন বাকি ইউরোপিয়ান দলগুলি কিন্তু ইন ফিউচার যখন ফিফা ফ্রেন্ডলি উইন্ডো থাকবে সেখানে কিন্তু খেলার জন্য আপনাকে আগ্রহ। এবং ফাহাদ ভাইয়ের একটা লাস্ট ইন্টারভিউতে আমি দেখেছিলাম, সে বলেছিল যে লিথুনিয়া অলরেডি বাংলাদেশের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে কোনো একটা ফিফা ফ্রেন্ডলিতে। সো এই রকমের ফিফা ফ্রেন্ডলি কিন্তু নেক্সট টাইম আমার কাছে মনে হয় ইউরোপের যে কোনো দলই বাংলাদেশের দলে খেলতে চাবে, এবং এটা আমি মনে করি যে অ্যামেজিং হবে। কারণ এই কারণে এই ধরনের স্ট্রং অপোনেন্ট যখন আপনি খেলবেন তখন বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু মেন্টাল স্ট্রেংথের জায়গাটা কিন্তু ডে বাই ডে বেড়ে যাবে। এমনি ভাই, আপনার কি একটু আফসোস হচ্ছে এখন যে বাংলাদেশ ইউরোপের সঙ্গে খেলছে, এবং আপনি যদি এখন থাকতেন দলে, আপনি কোন দলের বিপক্ষে আপনার খেলার একটা স্বপ্ন থাকতো ইউরোপে? স্পেসিফিক ভাবে না হলে আজকে লাস্ট নাইটের যে ম্যাচটা গেছে, ডেফিনেটলি আপনি যা বলছেন যে অনেক মিস করছি, কারণ আমাদের সময় তো আসলে ইউরোপের কোনো জাতীয় দলে খেলার কোনো সুযোগ হয়নি। সো টু বি অনেস্ট, এইটা তো প্লেয়ারের পার্সপেক্টিভ থেকে বিশাল একটা মিসিং। হ্যাঁ, সো ম্যাচটা খেলতে পারলে বা এই মোমেন্টে থাকতে পারলে এর থেকে তো বড় একজন প্লেয়ারের চাওয়ার কিছু হয় না, কারণ ইউরোপ হলো ফুটবলের একদম মেইন জায়গা। হ্যাঁ, তো সেখানে গিয়ে খেলতে পারলে বা ম্যাচ জয় করতে পারলে, ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারলে সেটা তো বিশাল একটা ব্যাপার। যদিও আমার নরওয়েতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, বাট আন্ডার 16 খেলেছি 2002-এ বিকেএসপি থেকে। সো আমি জানি ইউরোপের মাটিতে খেলাটা আসলে কতটা ফুটবলের জন্য এনজয় করে। তো সেই প্রেক্ষাপট থেকে আমি বলবো যে এটা বাংলাদেশে যারা এই ম্যাচটাতে পার্টিসিপেট করছে দে আর সো মাচ লাকি। বাট যদি একটা দেশের কথা বলি, অ্যাটলিস্ট আপনার যে স্বপ্ন থাকতো যদি এখন খেলার সুযোগ হতো, এরকম দুই একটা দেশ যাদের বিপক্ষে খেলা আপনার ড্রিম? ইউরোপের যদি কোনো বলেন, ডেফিনেটলি আমি স্পেনের এগেনস্টে যদি খেলতে পারতাম, ইংল্যান্ডের এগেনস্টে যদি খেলতে পারতাম, এর থেকে তো ড্রিম আর কিছু হতে পারে। আমরা সেই স্বপ্ন দেখতেই পারি, কারণ এটা সম্ভব, অবশ্যই সম্ভব। বাংলাদেশ সেই পারফরমেন্সটা করছে। আমরা একটু এমলি ভাই মেয়েদের ফুটবলে ফিরে যেতে চাই। আজকে সেই আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর একটা সুযোগ রয়েছে, সেই সঙ্গে হ্যাটট্রিক শিরোপা। আমাদের আসলে চ্যালেঞ্জটা কোথায় এবং আপনি বাংলাদেশকে কিভাবে এগিয়ে রাখবেন? দেখেন, ওভারঅল এই সাফে বাংলাদেশের যে পারফর্ম করেছে সেখানে আসলে আমরা কিছুটা হলো হতাশ হয়েছি, টু বি অনেস্ট। এই কারণে বললাম, আপনি যদি এই মেয়েদের যদি ব্যাক টু ব্যাক দুইটা সাফ উইনিংয়ের যদি আপনি খেলাগুলি দেখেন, সেখানে আমরা দেখা গিয়েছে যে দুর্বল দলগুলিকে আমরা অনেক গোল দিয়েছি। হ্যাঁ, সেখানে গোল আমরা তেমন কনসিড করিনি, বাট এই টুর্নামেন্টে যদি দেখেন আমরা কিন্তু 6টা গোল দিয়েছি, 6টা গোল কনসিডও করেছি। হ্যাঁ, সো পারফরমেন্সের যদি জায়গা দেখেন সেখানে কিছুটা হলো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা টপ প্লেয়ার রয়েছে, মেইন প্লেয়ার যাদের উপরে বেস করে আমরা আসলে সাফে গিয়েছি, তাদের আমার কাছে মনে হয়েছে কিছুটা অফ ফর্ম রয়েছে। যদিও লাস্ট ম্যাচ নেপালের সাথে ঋতুপর্ণারা ভালো করেছে, বাট তাদের যে বেস্ট পারফরমেন্স এখানে এখনো অ্যাবসেন্স আছে। সো ইন্ডিয়া যদি আপনি গ্রুপ স্টেজে ম্যাচটা দেখেন, যেটা আমরা 3 গোল কনসিড করেছিলাম, ওই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ তেমন কিছুই করে দেখাতে পারেনি, বরং ইন্ডিয়া গাছাড়া ভাব ছিল কিনা বাংলাদেশের, গাছাড়া ভাব, এবং আমার কাছে মনে হচ্ছে ফিটনেস কিছু প্রবলেম ছিল, কারণ কোনো ডিপার্টমেন্টই আমরা তাদের সাথে পারছিলাম না। আপনি যদি দেখেন 1-to-1 বল ড্রিবলিং এর ক্ষেত্রে বা আপনি যদি স্প্রিন্ট ওয়ার্কের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা পিছিয়ে গিয়েছিলাম। এবং আপনি যদি লাস্ট ম্যাচটা নেপালের সাথেও দেখেন, আমরা জিতেছি ম্যাচটা, বাট নেপাল ডমিনেটিং দ্য ম্যাচ, টু বি অনেস্ট। এবং নেপাল বেশ কিছু অন টার্গেট শট করেছিল যেগুলি গোল হয়ে গেলে ম্যাচের মোমেন্টটা অন্যরকম হতে পারতো। বাট যেটা হয় যে বাংলাদেশ সাফের জন্য সবসময় ফেভারিট। হ্যাঁ, ব্যাক টু ব্যাক দুটো সাফ চ্যাম্পিয়ন, এবং যেহেতু তারা ফাইনালে গিয়েছে, আজকে যেটা হয় যে ফাইনাল ম্যাচে আসলে এককভাবে কেউ ফেভারিট থাকে না, যদিও হোস্ট ইন্ডিয়া। তারপর আমি বলবো যে বাংলাদেশ যেহেতু থ্রু করে ফেলেছে ফাইনালে, ম্যাচটা কিন্তু খুব কঠিন হবে। হ্যাঁ, এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে বা জেতার জন্য খেলে বা জেতার জন্য যে কৌশলগুলি রয়েছে, পিটার বাটলারের যে হাই লাইন আপ ডিফেন্স করে সে যে প্যাটার্নে ফুটবল খেলে, সেইটা যদি প্রপার এক্সিকিউট করতে পারে, বাংলাদেশ জিততে পারবে। বিকজ এশিয়ান কাপে যদি আপনি দেখেন মেইন পর্বে যেভাবে বাংলাদেশ খেলেছিল চায়নার সাথে, উজবেকিস্তানের সাথে, সো ওই প্যাটার্নও যদি ফুটবল খেলতে পারে, মানে অ্যাটলিস্ট ভালো ফুটবলটা খেলা উচিত, যাতে কেউ কোনো কথা বলতে না পারে, এক্স্যাক্টলি, এবং ফাইটিং মেন্টালিটি যেন আমরা এশিয়ান কাপ খেলে আসা দল। রাইট, এক্স্যাক্টলি। তো সেই প্রত্যাশাই করছি যে বাংলাদেশ অবশ্যই হ্যাটট্রিক শিরোপা নিয়ে আসবে, হোপফুলি। কারণ ফাইনাল ম্যাচে তো আসলে আমি যেটা বললাম যে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এবং যেটা হয় যে আপনি যদি গেম প্ল্যানটা পুরো এক্সিকিউট করতে পারেন, লাইক আপনি কোনোভাবে গোল কনসিড করলেন, আপনি একটা গোল দিয়ে দিলেন, আপনি ম্যাচ জিতে গেলেন, সো এই ধরনের গেম প্ল্যান নিয়ে আপনাকে এগোতে হবে। নিঃসন্দেহে আমরা সেই প্রত্যাশা করছি। জাহিদ হাসান এমলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ঐতিহাসিক একটা ম্যাচ ছিল গতকাল, সেটাতে বাংলাদেশ জিতেছে ইউরোপের মঞ্চে।